এখন সবাই যেটা জানার আগ্রহ সেটা হচ্ছে সামনে মিশন অস্ট্রেলিয়া এবং মিশন থাইল্যান্ড সিনিয়র টিম 20 দল, সেটা নিয়ে বৃহৎ পরিকল্পনার একটা যত জানি আপনাদের আলোচনা চলছিল এবং সেপ্টেম্বর থেকে শুরু করার কথা। এটার বিষয়ে আমরা একটু বিস্তারিত জানার অপেক্ষায় আছি, বাকি আপনি শেয়ার করতে পারেন। ওকে, ধন্যবাদ আপনাকে। আমি লাস্ট উইকে আমাদের প্রেসিডেন্ট তাবিদ আউল সাহেবের সাথে কথা বলেছি, ডিসকাশন আমাদের এটা নিয়ে হয়েছিল। সেটা হচ্ছে যে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আমাদের ক্যাম্পটা শুরু করব। পিটার আসতে সেপ্টেম্বরের মাঝামাঝি হয়ে যাবে, হয়ে গেলে আমরা 15-16 তারিখ থেকে আমাদের মেনলি ক্যাম্পটা শুরু হবে। সেখানে সিনিয়র এবং আন্ডার 20 দুইটা একসাথেই হবে। ওকে, আর সেই ক্যাম্পটা আমরা অ্যাকচুয়ালি বাফুফে ভবনে করব না, এক্সক্লুসিভ করব। সেটা হোটেলে হতে পারে, রিসোর্টে হতে পারে, সেটা আপনাদেরকে পরে জানাবো সেপ্টেম্বরে যখন আমরা শুরু করব তার আগে। এরপরে আমরা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে অক্টোবর উইন্ডোতে একটা ফিফা ফ্রেন্ডলি খেলা, একইভাবে নভেম্বর উইন্ডোতে একটা ফিফা ফ্রেন্ডলি খেলা। তো সেভাবেই আমি কমিউনিকেশন করেছি দেশগুলোর সাথে। অক্টোবর উইন্ডো আমরা অলরেডি কনফার্ম করেছি থাইল্যান্ডের সাথে, ওখানে থাইল্যান্ডে গিয়ে আমরা 2টা ম্যাচ খেলবো থাইল্যান্ডের সাথে। তো অক্টোবর উইন্ডো আমাদের কনফার্ম, আমরা সেপ্টেম্বরে ক্যাম্প শুরু করে ট্রেনিং করে দেন আমরা অক্টোবর উইন্ডোতে খেলবো। ঠিক আছে, তো অক্টোবর উইন্ডোতে শেষ করে এখনও পর্যন্ত আমাদের যেটা প্ল্যানিং আছে, এবং জাপানকেও আমি চিঠি পাঠিয়েছি ওইভাবেই, যে জাপান ওদের কমিটির সাথে মিটিং করে আমাকে কনফার্ম করবে যে এন্ড অফ দ্য অক্টোবর টিম চলে যাবে জাপানে। এন্ড অফ দ্য অক্টোবর অর্থাৎ 30শে অক্টোবর টিম চলে যাবে জাপানে, আপ টু নভেম্বর 19 মানে 20-এ ব্যাক করবে পর্যন্ত জাপানে তারা ট্রেনিং করবে। তখন আমাদের স্কোয়াড আসলে অনেক বড়, 40 জনের স্কোয়াড। আমরা যেহেতু আন্ডার 20-র কিছু প্লেয়ারও অ্যাড করে নিব ওখানে, সব মিলিয়ে। তো জাপানকে আমরা চিঠি পাঠিয়েছি, এটার কনফার্মেশন এখনও আসেনি, এসে যাবে। এটা গেল বাইরের ক্যাম্প। ঠিক আছে, একইভাবে ওখান থেকে ফিরে এসে আমরা একটা নভেম্বর ডিসেম্বর যে উইন্ডো সেটা আমরা খেলবো। আমাদের চেষ্টা থাকবে ওটা ট্রাইনেশন করার ঢাকাতে। সেক্ষেত্রে ট্রাইনেশনে সেন্ট্রাল এশিয়া থেকে একটা দেশ বাংলাদেশ, এবং আমি অলরেডি ভিয়েতনামকে চিঠি দিয়েছি, ভিয়েতনামের সাথে কথাও বলেছি। আশা করি ভিয়েতনাম হয়ে যাবে, না হলে অল্টারনেটিভ অন্য আরেকটা দেখব। আর যদি ট্রাইনেশন না হয় তাহলে আমরা যে কোনো একটা দেশের সাথে ফিফা ফ্রেন্ডলি 2টা ম্যাচ খেলব। এটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর উইন্ডো। এরপরে আমরা জানুয়ারি আবার ট্রেনিং করব, করে আমরা ফেব্রুয়ারিতে বের হব। ফেব্রুয়ারিতে বের হয়ে আমরা হয় আসিয়ানের কোনো দেশের সাথে আবার ফ্রেন্ডলি ম্যাচ খেলব, আদারওয়াইজ আমি কথা বলতেছি এখন নিউজিল্যান্ডের সাথে হয়তো খেলব। তো খেলে দেন আমরা সরাসরি চলে যাব অস্ট্রেলিয়া মার্চে। ঠিক আছে, এটাই আমাদের এখন পর্যন্ত প্ল্যানিং। তো আমরা আশা করতেছি নিউজিল্যান্ডে ওখানে 2টা ম্যাচ খেলবো, খেলে আমরা চলে যাব অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ন্যাশনাল টিমের সাথে। হ্যাঁ, কাছে। ওয়েদার একই না, আমি শিওর না, কিন্তু যেহেতু কাছে সেই জন্য নিউজিল্যান্ডকে রাখা হয়েছে। অন দ্য ওয়েতে আমরা মালয়েশিয়াও খেলতে পারি, সিঙ্গাপুরেও খেলতে পারি, হংকংও খেলতে পারি। অন দ্য ওয়েতে যাওয়ার পথে আমরা যাদের সাথে পারি খেলবো, না হলে আমি অল্টারনেটিভ আরেকটাও রেখেছি নিউজিল্যান্ড। বললাম তো ন্যাশনাল টিম। ঠিক আছে, না নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট যে সে আমার কলিগ, তো আমি তার সাথে অলরেডি কথা বলে রাখছি, জানাবে, এখনো জানাই নাই। ঠিক আছে, আন্ডার 20 এই অ্যাট এ টাইম একইভাবে খেলবে। আন্ডার 20-র জন্য একই প্ল্যানিং আছে। আন্ডার 20-র জন্য সেম প্ল্যানিং, এই উইন্ডোগুলোতে আন্ডার 20ও খেলবে একইভাবে। সিনিয়র টিমের জন্য এখন যেটা রাখা হয়েছে একইভাবে ওই উইন্ডোগুলোতে আন্ডার 20-র জন্য একইভাবে রাখা হচ্ছে। থাইল্যান্ডের সিনিয়রটা কোনটা অবশ্যই জানানো যায়, তাহলে আমি পরে জানাই দিতেছি। আমার কাছে দেখতে হবে, আমাকে দেখে বলতে হবে। আমরা চেষ্টা করতেছি ঢাকা, কিন্তু আমরা তো থাইল্যান্ডেরটা ঢাকায় চেয়েছিলাম, কিন্তু থাইল্যান্ড এগ্রি করে নাই, তারা থাইল্যান্ডেই খেলবে। তো আমরা যখন কারোর সাথে কথা বলি আমাকে 2টা অপশনই দিতে হয়, হোম অ্যান্ড অ্যাওয়ে। যেটা হয়, আমি যদি একদম স্টিক হয়ে বসে থাকি যে আমি হোম খেলবো, আমি অ্যাওয়ে খেলবো না, তাহলে তো আমি টিমই পাবো না। ঠিক আছে, তো ওইটা আমরা চেষ্টা করে যাচ্ছি যে ঢাকাতে করার জন্য, বাট যদি না হয় তাহলে তো অ্যাওয়ে হবে, কিছু করার নেই। সবকিছু
বিষয়টা, সেই বিষয়গুলো বিষয়ে কতটা আপনারা কনফিডেন্ট বা কতটা আপনারা প্রিপেয়ার্ড? দেখেন, যখন এটা নিয়ে কথা বলছি তখন আমাদের প্রেসিডেন্ট বলছে যে, প্রেসিডেন্ট তাবিদ আউয়াল বলছেন যে টাকার কোনো সমস্যা না। ঠিক আছে, তো টাকার কোনো সমস্যা না, তো আমরা আশা করি সমস্যা হবে না। আপনাকে প্ল্যান করতে বলছে, যে আপনি প্ল্যান করেন, টাকার কোনো সমস্যা না। হ্যাঁ, খুশি হলেন আপনি? অবশ্যই। হ্যাঁ, এই দুটোর পাশাপাশি কিন্তু নভেম্বরে আন্ডার 17 কোয়ালিফাই করার চান্স আছে, গত যেটা হাতছাড়া হয়ে গেছে। আন্ডার 17 সাবে খেলতেছে, ওদের জন্য কোনো প্ল্যান আছে কিনা? আন্ডার 17 কে আগে এই দুইটা নিয়ে আমাকে মুভ করতে দেন, তারপরে আন্ডার 70-তে আসবো, ঠিক আছে? না, ওইটা নিয়ে এখনও কোনো প্ল্যানিং নাই, অবশ্যই থাকবে যেহেতু ওরা এফসি খেলবে, কিন্তু এই মুহূর্তে না। এই মুহূর্তে আমি আজকে আপনাদের সাথে কথা বলতেছি অ্যাকচুয়ালি সিনিয়র টিম এবং আন্ডার 20 নিয়ে। সিনিয়র টিম এবং আন্ডার 20 অ্যাট এ টাইমে ট্রেনিং হবে এবং আমরা চেষ্টা করবো অ্যাট এ টাইমে ওদেরকে ম্যাচ খেলাতে। আমি সেটা একটু আসি, ম্যাচগুলো যেগুলো কনফার্ম হচ্ছে সেগুলো হচ্ছে সিনিয়র টিমের, হ্যাঁ, এবং সিনিয়র টিমে হয়তো 120 কয়েকজন পারফরমেন্স থাকবে বা থেকে থাকবে স্বাভাবিক, কিন্তু মানে রেস্ট অফ টিম বা স্পেসিফিকলি আন্ডার 20 টিমের জন্য কোনো ম্যাচের আপনাদের প্ল্যান আছে কিনা? প্ল্যান আছে, বাট এখনও রেডি হয়নি। যেহেতু আমার সিনিয়র টিম খেলবে, এখানেও আমি আন্ডার 20-কে তো কিছু ইনক্লুড করব। সেটা করার কারণে ওরা একটা পোর্শন ট্রেনিং পাবে, ম্যাচ পাবে, আরেকটা পোর্শনের জন্য এবং কোটা টিমের জন্য আমরা প্ল্যানিং করতেছি, টিম দেখতেছি, এখনো কনফার্ম না। অক্টোবরে তো হংকংয়ের ম্যাচ আছে পুরুষ দলে, সেক্ষেত্রে এখন থেকে অনুশীলন শুরু করে দিয়েছে জাতীয় স্টেডিয়ামে। সেক্ষেত্রে কি নারীরা কি জাতীয় স্টেডিয়ামে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অনুশীলন করবে, নাকি অলরেডি কোনো মাঠ পরিকল্পনা আছে? দেখেন, আমি আমার পিটারের সাথে কথা হয়েছে, আমরা আমাদের পিটারের যেটা বলছিল, দুইটা মাঠই রাখবো, বসুন্ধরা এবং জাতীয় স্টেডিয়াম, দুইটাই। সারাদিন তো আর ন্যাশনাল টিম প্র্যাকটিস করবে না, শিডিউল করে নিবে, একই মাঠে দুইটা টিম তো প্র্যাকটিস করতেই পারে। এক্সক্লুসিভ ক্যাম্প করলে তো ওইখানেই থাকবে। হ্যাঁ, সেটাই। এক্সক্লুসিভ ক্যাম্প করলে তো সেই জায়গায় যদি আর ক্যাম্প যেখানেই করুন, ক্যাম্প যেখানেই হোক, সেটা ইন্টারকন্টিনেন্টালে হোক বা আরেকটা জায়গায় হোক, যেখানেই হোক, হোটেল, পিটারের প্রেফারেন্স হোটেল। তাহলে এটা কেন এক্সক্লুসিভ শব্দ ব্যবহার করা হচ্ছে? কোনটা এক্সক্লুসিভ? এক্সক্লুসিভ ব্যবহার করা হচ্ছে? বাফুফে ভবন না, সেই জন্য বাফুফে ভবন না, এক্সক্লুসিভ জায়গা। অক্টোবরে থাইল্যান্ডের সঙ্গে ম্যাচ, হ্যাঁ, মাঝখানে জাপানের ম্যাচটা কি হবে? নভেম্বর পর্যন্ত ট্রাই করা হবে? জাপানের সাথে কোনো ম্যাচ নেই, জাপানে ট্রেনিং করতে যাবে। ট্রেনিং করতে যাবে। হ্যাঁ, তখন এই পর্যন্ত কয়টা ম্যাচ, মানে আপনাদের কয়টা? সাধারণত মার্চের আগে, মানে আপনি যেরকম যোগাযোগ করছেন, তাতে কয়টা ম্যাচ হতে পারে? এই মার্চের আগে এখনো পর্যন্ত 6টা ম্যাচ, এখনো পর্যন্ত যতখানি প্ল্যানিং আছে তাতে 6টা ম্যাচ হবে। এখনো অক্টোবর উইন্ডোতে 2টা, নভেম্বর ডিসেম্বর উইন্ডোতে 2টা, এবং জানুয়ারি ফেব্রুয়ারি মিলাইয়া হবে আরও 2টা, 6টা। আপা, আমরা তো শুনছিলাম যে তুরস্কের সাথে একটা ম্যাচ হওয়ার কথা ছিল, যেটা ওইটার কি অবস্থা? তুরস্কের সাথে তো আমি যোগাযোগ করি নাই, এখন তুরস্কের সাথে যারা যোগাযোগ করছে তারা বলতে পারবে, আমি যাদের সাথে যোগাযোগ করছি আমি সেটা বললাম। আবার ট্র্যাডিশনালি আপনি কোন দেশকে ইনভাইট করা হতে পারে? ভিয়েতনামের সাথে আজারবাইজান, সেন্ট্রাল এশিয়া বললাম তো। আবার এখন পর্যন্ত কি আনিকা রানিয়া কি মানে এখন পর্যন্ত একজন বাংলাদেশ বংশোদ্ভূত প্লেয়ারই এই ক্যাম্পে যোগ দিবে, নাকি আরো বাহিরে প্লেয়ার আসবে? আপনাদের জন্য যেটা বলার, আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো মেয়ে ফুটবলার আমরা বাইরে থেকে আসবে এটার কনফার্মেশন নাই। আনিকার সাথে, আনিকা সিদ্দিকির সাথে তো অ্যাকচুয়ালি আমি কাজ করতেছি লাস্ট 3-4 বছর থেকে, কিন্তু লাস্ট 15 ডেজ আমার সাথে তার যে কনভারসেশন, তাতে হলো সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তো যে কারণে ইউনিভার্সিটি আর এটার সাথে সে ম্যাচ করতে পারতেছে না, বিভিন্ন রকমের তথ্য উপাত্ত আমার কাছে নিয়ে সে ওগুলা ম্যাচ করার চেষ্টা করতেছে। লাস্টে যেটা কথা হয়েছে যে সে আমার কন্ট্যাক্ট নাম্বার তার বাবাকে দিয়ে দিছে, যে তার বাবা সিদ্ধান্ত নেবে। তার বাবা গত 7 দিন হয়ে গেছে, সিদ্ধান্ত এখনও কিছু জানায়নি। গত লাস্ট মানে নাইটেও আমি আনিকাকে টেক্সট করছি যে প্লিজ তুমি তোমার ওপিনিয়নটা জানাও, তোমার বাবা এখনও কন্ট্যাক্ট করেনি, ইয়েস নো যেটাই হয় তুমি জানাও। আমার মনে হয় না ও পারবে, কারণ ওর প্রায়োরিটি থাকবে ইউনিভার্সিটি। আমি ওকে এটাও বলছি যে তোমাকে একটা বেছে নিতে হবে, হয় ইউনিভার্সিটি নয় ফুটবল, তুমি দুইটা অ্যাট এ টাইম পারবে না। এটা বাংলাদেশ হইলে এখানে অনেক কিছু বুঝাই সুঝাই করা যায়, এটা তো বাংলাদেশ না, ঠিক আছে? এনিওয়ে ওটা এখনও কনফার্ম না, আমার জানা মতে একজনও কনফার্ম না এখন। আপনাদেরও নেওয়া উচিত না। হ্যাঁ, আপনাদেরও নেওয়া উচিত না। কনফার্মেশন একেবারে বুড়িয়ে পড়ে গেছে যে আপনার যোগাযোগ করতেছে। আর যদি খেলার ইচ্ছা থাকে, সে সবকিছু দেখে শুনে স্কেডিউল দেখে আপনাদেরকে বলবে যে আমি খেলতে পারবো না। তাকে না, সে আসতে চাচ্ছে না, দরকার কি? আমি একটু তারপর তো একবার সেটা দেখতে হবে না? বলেছেন ভুটানে যারা আছে লিগ খেলছে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল যে তাদের
অ্যাভেলেবিলিটি, তাদের স্কেজুলের বিষয়টা তাদের সাথে কোনো আলোচনা হলো বা তারা সময়টা আসতে পারছে কিনা বা এটা নিয়ে আমরা আমাদের কাছে তো ভুটানের স্কেজুয়াল আছে, যে আর কন্ট্যাক্টও আছে যে কত তারিখ পর্যন্ত কোন মাস পর্যন্ত কার কন্ট্যাক্ট আছে। তো এটা নিয়ে আমি জিএসকে বলছি যে ক্লাবগুলোর সাথে, মেইনলি তো ক্লাবগুলো যদি না ছাড়ে ওরা তো আসতে পারবে না। তো ইমরানকে আমি বলছি যে ক্লাবগুলোর সাথে কন্ট্যাক্ট কথা বলতে, দেন ক্লাবগুলো যদি রিলিজ করে ওরা চলে আসবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমাদের মেয়েদের যে র্যাঙ্কিংটা বাড়লো অনেক, এই র্যাঙ্কিং বাড়ার পর আপনি দল পাওয়ার ক্ষেত্রে কতটা পজিটিভ দেখছেন? আগে আমরা যেটা বলতাম যে কিছুদিন আগে প্রেসিডেন্ট আমাকে বলছিলেন যে আমরা একটা আন্ডারডগ না, এখন অনেক দেশ আমাদের সাথে খেলতে চাই, এইটার কোনো পজিটিভ আপনার অনুভব করছেন কিনা? এটা সত্যি কথা বলবো, সত্যি কথা বলতে যে কাজগুলো করছি সেগুলো করতেছি পার্সোনাল রিলেশনশিপ দিয়ে করতে হচ্ছে। তো এখানে আমি অ্যাকচুয়ালি ওরকম কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। তো অবশ্যই র্যাঙ্কিংয়ে ভালো করছে, সেটার জন্য তো অবশ্যই পজিটিভ। এবং সবচেয়ে যে জিনিসটা হচ্ছে যে ফিফার একটা পজিটিভ কি বলবো, পজিটিভ ভিউ আমাদের প্রতি আছে তাদের, ঠিক আছে? হ্যাঁ, এটাই পজিটিভ। ফিফা যে বাংলাদেশের ফুটবলটা যে ডেভেলপ করতেছে খুব মানে ভালোভাবে, অল্প সময়ের ভিতরে যে একটা ভালো অবস্থানে চলে গেছে, এটা ফিফার কাছে অনেক বড় একটা পজিটিভ। এটা অনেক আগেও একবার বলেছে ওরা, এখনও বলছে যে এটা পজিটিভ দিক। এটা এইভাবে মহিলা ফুটবলের ইতিহাসে এইভাবে ফুটবল ডেভেলপ করে না, এইভাবে আগায় নাই অন্য দেশে যেটা বাংলাদেশ আগাইছে, ঠিক আছে? তো এটা ফিফা যখন একটা পজিটিভ কি বলবো দৃষ্টিভঙ্গি রাখে, তখন স্বাভাবিক কারণে অন্যদেরও সেই জিনিসটা হয়। বাট আমাকে যে কাজগুলো করতে হচ্ছে সেটা কিন্তু আমার পার্সোনাল রিলেশনশিপ দিয়ে, আমার এত বছরের রিলেশনশিপ দিয়ে সে কাজগুলো করতে হচ্ছে, তাদেরকে রাজি করাতে হচ্ছে, তাদেরকে সব কিছু করাতে হচ্ছে, ঠিক আছে? তো আমি যার সাথে কন্ট্যাক্ট করতেছি ফ্রেন্ডলি ম্যাচের জন্য, আমি আগে তার সাথে চিঠি পাঠাচ্ছি না। চিঠি পাঠাইয়া কোনোদিনও ওই ফ্রেন্ডলি ম্যাচ কন্ট্যাক্ট করা যায় না। আগে আমি তার সাথে কথা বলছি, কথা বলে তাকে মোটিভেশন দিয়ে তাকে রাজি করাচ্ছি আমার জায়গা থেকে। কারণ আমি যখন কথা বলবো তার সাথে তো আমার দীর্ঘদিনের রিলেশন, সে আমাকে না করতে তো তার একটু দ্বিধাদ্বন্দ্ব হবে, তাই না? দেন যখন দেখছি যে হ্যাঁ সব কিছু করে রাজি হচ্ছে, দেন আমি অফিসকে বলছি এবার একটা ফর্মাল চিঠি পাঠাও। দেন ফর্মাল চিঠি পাঠায়, এটা যেমন যা থাইল্যান্ডের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমি সেভারেল টাইম কথা বলে সেট করে রাজি করিয়ে দেন আমি অফিসকে বলছি এবার ফর্মাল চিঠি পাঠালেই চলে আসবে। একই জিনিস ভিয়েতনামের সাথে। আমি নেগেটিভ কোনো কিছুতে যাইতে চাই না, তোমার প্রবলেম এটাই। আমি সে পরে জানা দিচ্ছি আমার একটা ব্যাপার, এই যে এত ব্যস্ততা 2-3 দিন পরে এর ভিতরে আপনি লিগ এখন করবেন কিভাবে? ডিসেম্বরে করতে চাইছেন লিগ? চাইছি না, অলরেডি ক্লাব লাইসেন্সিং এর জন্য চিঠি চলে গেছে। লিগ ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি এবার আপনারা দেখবেন যে আমাদের কিছু নতুন টিম আসবে এবং স্ট্রং টিম আসবে। তা আমি মনে করি এবারের লিগ অনেক কম্পিটিটিভ হবে। আমার একটা প্রশ্ন ছিল লিগ নিয়ে, সেটি হচ্ছে আবার বরাবরে যেটা আমরা সবসময় করে থাকি যে লিগগুলো সাধারণত যেটা হয় উন্নত দেশগুলো বা সাধারণত পেশাদার যে ক্লাবগুলো আমাদের বিপিএল যেমন আবাহনী, মোহামেডান প্লাস হচ্ছে এই ধরনের ক্লাবগুলো সাধারণত নারী লিগে অংশগ্রহণের ক্ষেত্রে অনেকটা অনিচ্ছুক প্রকাশ করে। দেখা যাচ্ছে এই এফসি ব্রাহ্মণবাড়িয়া, তারপরে যে আপনার রংপুর থেকে যে ক্লাবগুলো, তো এই যে পেশাদার যে ক্লাবগুলো যারা পুরুষ ফুটবল খেলে তারা নারী ফুটবলে এবার আপনাদের কোনো বার্তা থাকবে না, তারা দল গঠন করবে কিনা বা এই বিষয়ে আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? দেখেন, ক্লাব লাইসেন্সিংয়ের জন্য চিঠি অলরেডি 2 দিন হলো আমরা ছেড়ে দিয়েছি। তার আগে কিন্তু আরও মাসখানিক আগে আমি প্রিমিয়ার লিগের যে ক্লাবগুলো আছে তাদেরকে আমি পার্সোনালি চিঠি দিয়েছি, ঠিক আছে? এবং আমি ব্যক্তিগতভাবে অলরেডি কথা বলা শুরু করেছি। আমি বসুন্ধরা ইমরুল ভাইয়ের সাথে কথা বলেছি। ইমরুল ভাই বলছে কেন পা, কোনো অসুবিধা নেই, আমরা খেলবো, ঠিক আছে? তো একইভাবে প্রত্যেকের সাথেই আমি কথা বলবো। এটা প্রত্যেক বছরই করা হয়। এখন কেউ না আসলে তো আমরা ফোর্স করতে পারবো না, এখানে ফোর্স করার কোনো জায়গা নেই, উইলিংলি আসতে হবে। কিন্তু আমাদের দিক থেকে বলার যেটা সেটা আমরা সবসময় করে থাকি, আগেও করেছি, এখনও করে যাচ্ছি। আমি বললাম তো আমি ক্লাব লাইসেন্সিংয়ে চিঠি পাঠিয়েছি 2 দিন হলো, কিন্তু আমি প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে আমি পার্সোনালি চিঠি পাঠিয়েছি আরও 1 মাস আগে, তাদের ওপিনিয়নের জন্য, তাদের প্রিপারেশনের জন্য চিঠি পাঠিয়েছি। এখন আমি
ওয়ান টু ওয়ান কথা বলবো, ঠিক আছে? আমার দিক থেকে তো মোটিভেশন থাকতেই হবে, সবাইকে উইলিংলি আসতে হবে, মহিলা ফুটবলকে ভালোবাসতে হবে, আপনাদেরকে অনেক বেশি নিউজ করতে হবে যে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আসা উচিত, ঠিক আছে? আমি এখন নাম বলতে পারছি না, আরেকদিন হয়তো বলবো, 2-4 দিন পরে একটা বড় প্রতিষ্ঠান তারা টিম করবে, তারা আসবে, আমরা আশা করতেছি তাদের মাধ্যমে মহিলা ফুটবল অনেক বেশি উপকৃত হবে, তারা মেয়েদেরকে ভালো টাকা পয়সাও দিবে, ঠিক আছে? নিবন্ধনের কোনো শেষ ডেট আছে কিনা এই লিগের জন্য ক্লাবগুলোর? অবশ্যই নিবন্ধনের শেষ ডেট থাকবে, কেবল 2 দিন হয়েছে, ছাড়া হয়েছে, 1 মাসের তো একটা সময় দেওয়া হয়, এর ভিতর থেকে ক্লাব লাইসেন্সিং করতে হয়। তো এই ক্লাব লাইসেন্সিংয়ে এবার আমরা প্রিমিয়ার লিগের ক্লাব, বিসিএল, বিপিএল, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, আর্মি, পুলিশ, আনসার সবাইকে দেওয়া হয়েছে, এবং গত বছরে যারা খেলছে তারাও, ঠিক আছে? ওকে, থ্যাংক সরকার ইউ। কিরকম কতগুলো ক্লাব এই 10 চ্যাম্পিয়নশিপ, তারপরে ডিস্ট্রিক্ট, পুলিশ, এরকম টোটাল 30 এর এটা তো ক্লাব লাইসেন্সিং ফুলফিল করে আসতে হবে। না চিঠি কত পর্যন্ত? চিঠি গোটা 30 কেন 64টা ডিস্ট্রিক্টকেই দেওয়া হয়েছে, ঠিক আছে? গত বছর যে 9টা টিম খেলছে তাদেরকে দেওয়া হয়েছে, প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে দেওয়া হয়েছে, একইভাবে আমাদের যেগুলো কি বলবো আর্মি, পুলিশ, দেশের সব মানুষকে দিয়েছে। ঠিক আছে? তো এনসিপি বিএনপি ছাড়া সবাই দিতে হবে। একটু তাড়াতাড়ি চলে যাবো তো। হ্যাঁ লিগের পুল কি থাকবে? না, ওগুলো নিয়ে পরে কথা বলবো।